আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কেমনভাবে নির্ধারণ করতে হয় এবং তার নিয়মাবলী সম্বন্ধেও আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করার সময় যদি দেখা যায় গৃহ সম্পত্তির আয় নির্ধারণে কিছুটা সময় ফাঁকা সময় রয়েছে, পাশাপাশি কিছুটা সময় অনাদায়ী ভাড়া রয়েছে। অর্থাৎ যখন গৃহ সম্পত্তির আয় নির্ধারণ করা হবে তখন যদি দেখা যায় গৃহ সম্পত্তির কিছুটা সময় ভাড়া দেওয়া ছিল না, পাশাপাশি কিছুটা সময় ভাড়া দেওয়া ছিল কিন্তু তার ভাড়া আদায় হয়নি বা পাওয়া যায়নি ভাড়াটির কাছ থেকে। তো প্রথমত তোমায় কি করতে হবে না, স্টেপ ওয়ান অর্থাৎ আগের ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম স্টেপ ওয়ানে কি করতে হয়, মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটা সর্বোচ্চ সেই ভ্যালুটা নিতে হয়, অর্থাৎ সেই মূল্যটা নিতে হয়। মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ সেটা নিতে হয়। তারপর কি করতে হয়, স্ট্যান্ডার্ড রেন্ট যেটা থাকে সেই স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে তুলনা করে হুইচ এভার ইজ লোয়ার, সেই লোয়ার ভ্যালুটা নিয়ে হয়, সেই ভ্যালুটাকে আমরা বলে থাকি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তাহলে স্টেপ ওয়ানে তোমাদেরকে কি করতে হবে, মিউনিসিপ্যাল ভ্যালু গৃহ সম্পত্তি যেটা রয়েছে, পাশাপাশি ফেয়ার রেন্ট যেটা রয়েছে সেই ফেয়ার রেন্ট এবং মিউনিসিপ্যাল ভ্যালুর সঙ্গে তুলনা করতে হবে। তুলনা করার পর যে মূল্যটা পাবে, অর্থাৎ এই দুটো মূল্যের মধ্যে যেটা সর্বোচ্চ সেই সর্বোচ্চ মূল্যটি তোমাদেরকে নিতে হবে। এবং তার সাথে যদি সেটা রেন্ট কন্ট্রোল অ্যাক্টের অন্তর্গত হয় গৃহ সম্পত্তিটা, তাহলে স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে তুলনা করে যেটা ন্যূনতম হবে সেই ভ্যালুটা নিতে হবে, যেটাকে আমরা বলেছিলাম আগের দিন ক্লাসে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। দ্বিতীয়ত স্টেপ টু, অ্যানুয়াল রেন্ট অর্থাৎ গৃহ সম্পত্তিটির বার্ষিক ভাড়া। যে বার্ষিক ভাড়াটা থাকবে গৃহ সম্পত্তি সেই ভাড়াটা এখানে তোমাদেরকে বসাতে হবে। তার সাথে বলা হচ্ছে লেস আনরিয়েলাইজড রেন্ট, অর্থাৎ তা থেকে বাদ দিতে হবে অনাদায়ী ভাড়া। তো অনাদায়ী ভাড়া বাদ দেওয়ার আগে কিছু শর্ত রয়েছে, এটাকে আয়কর দপ্তর অনুযায়ী বা আয়করের নিয়ম অনুযায়ী বলা হয় রুল 4, বিধি 4-এ কিছু শর্ত রয়েছে। শর্তগুলি কি কি? শর্ত নম্বর 1, বিষয়টি অবশ্যই খাঁটি হতে হবে। দ্বিতীয়ত শর্ত, ভাড়া আদায় করার জন্য নির্ধারিত নিজস্ব অবশ্যই খেলাপির কাছে বা খেলাপিরকে আইনানুগভাবে ব্যবস্থা করেছেন, অর্থাৎ খেলাপির বিরুদ্ধে তিনি আইনানুগভাবে কোনো কিছু ব্যবস্থা নিয়েছেন। তৃতীয়ত, অন্য কোনো গৃহ সম্পত্তি ওই খেলাপকারীকে ভাড়া দেওয়া নেই। এই শর্তগুলি পূরণ করলেই তবে আমরা আনরিয়েলাইজড রেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যানুয়াল রেন্ট থেকে বাদ দিতে পারবো। যদি এই শর্তগুলি পূরণ না করে তখন অ্যানুয়াল রেন্ট থেকে আনরিয়েলাইজড রেন্ট যেটা রয়েছে সেটা বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা স্টেপ 2-এতে কি দেখলাম, গৃহ সম্পত্তির যেটা অ্যানুয়াল রেন্ট রয়েছে সেই অ্যানুয়াল রেন্ট থেকে আনরিয়েলাইজড রেন্ট যেটা রয়েছে সেটা বাদ দিলে যে একটা ভ্যালু পাবো। তো এই ভ্যালুটার কোনো নামকরণ করা হচ্ছে না। তো অ্যানুয়াল রেন্ট থেকে আনরিয়েলাইজড রেন্ট বাদ দেওয়ার পর যে ভ্যালুটা পাবো সেটা এখানে লিখতে হবে আমাদেরকে। তারপর আসছি স্টেপ 3। স্টেপ 3-তে বলা হচ্ছে অ্যামাউন্ট কম্পিউটেড ইন স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 হুইচ এভার ইজ হায়ার। বলা হচ্ছে যে স্টেপ 1 এবং স্টেপ 2 এর মধ্যে যে ভ্যালুগুলো পাওয়া গেছে, অর্থাৎ এই যে স্টেপ 2 এর ভ্যালু এবং স্টেপ 1 এর যে ভ্যালুটি রয়েছে এই দুটো ভ্যালুর মধ্যে যে ভ্যালুটি বেশি হবে সেই ভ্যালুটি এখানে বসাতে হবে আমাদেরকে। অর্থাৎ স্টেপ এ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট একটা আমরা ভ্যালু পাবো এবং পাশাপাশি স্টেপ 2-এতে একটা ভ্যালু পাবো। এই দুটো ভ্যালুর মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ সেই ভ্যালুটি আমাদেরকে এখানে বসাতে হবে। তারপর বলা হচ্ছে লেস লস ডিউ টু ভ্যাকেন্সি পিরিয়ড। যদি কিছুটা সময় ফাঁকা থাকে, অর্থাৎ বাড়িটা ফাঁকা ছিল বলতে গেলে 12 মাস সময়কালের মধ্যে 1 মাস কি 2 মাস বা 3 মাস বাড়িটা ভাড়া দেওয়া ছিল না, সেই ভাড়াটা এখান থেকে বাদ দেওয়া হবে। তাহলে স্টেপ 3-তে আমরা কি দেখলাম, অ্যামাউন্ট কম্পিউটেড ইন স্টেপ 1 স্টেপ 2, অর্থাৎ স্টেপ 1 এবং স্টেপ 2 এর মধ্যে
যেটি সর্বোচ্চ সেই ভ্যালুটি এখানে আমরা বসাবো। তার সঙ্গে বাদ দেবো কি, যদি গৃহ সম্পত্তিটা কিছু সময় ফাঁকা থাকে অর্থাৎ ভাড়া দেওয়া ছিল না, সেই ভ্যালু যদি কিছু থাকে, মূল্য থাকে, সেই ভ্যালুটা এখান থেকে বাদ দেবো। দেওয়ার পর যে ভ্যালুটা আমরা পাবো সেটাকে আমরা বলছি গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই ভ্যালুটা থেকে বাদ দেওয়ার পর যে অংশটা পাচ্ছি সেটা আমরা বলছি গ্রস অ্যানুয়াল ভ্যালু। তো আমরা একটা প্র্যাকটিক্যালি যদি এক্সাম্পল নিই, তো এক্সাম্পলের ভিত্তিতে বোঝার আমাদের সুবিধা হবে। তো তার জন্য আমি একটা প্রবলেম নিয়েছি, যে এখানে বলা রয়েছে মিউনিসিপাল ভ্যালু 1 লক্ষ টাকা, ফেয়ার রেন্ট 90,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট 80,000 টাকা, অ্যানুয়াল রেন্ট 96,000 টাকা এবং আনরিয়েলাইজড রেন্ট অর্থাৎ অনাদায়ী ভাড়া, অর্থাৎ ভাড়া দেয়া ছিল কিন্তু টাকা আদায় হয়নি বা ভাড়াটিয়া টাকাটি দেয়নি, সেই টাকাটার পরিমাণ কত বলা হচ্ছে 8,000 টাকা। তারপর ভ্যাকেন্ট অর্থাৎ ফাঁকা, বাড়িটা ফাঁকা ছিল, যে ভাড়াটা পাওয়া যায়নি, বাড়িওয়ালা পাননি, কত বলা হচ্ছে 8,000 টাকা। ট্যাক্স অর্থাৎ পৌর মিউনিসিপাল ট্যাক্স প্রদান করেছে গৃহ সম্পত্তির মালিক, বলছে কত 10,000 টাকা। তো প্রথমত আসছি, আমাদের দেখো অঙ্কে বলা রয়েছে মিউনিসিপাল ভ্যালু, তাহলে আমরা এবার সলভ করার জন্য এগিয়ে যাই। তো মিউনিসিপাল ভ্যালু কত বলা হয়েছে, মিউনিসিপাল ভ্যালু যে ভ্যালুটা রয়েছে সেই মিউনিসিপাল ভ্যালু অনুযায়ী কত 1 লক্ষ টাকা। এরপর বলা হচ্ছে ফেয়ার রেন্ট অর্থাৎ ন্যায্য ভাড়া, ফেয়ার রেন্ট আমাদের রয়েছে এখানে 90,000 টাকা, এখানে বসালাম। এবার আমাদের রুল নিয়ম বলা হচ্ছে যে হুইচ এভার ইজ হায়ার, এই দুটির মধ্যে যেটা সর্বোচ্চ, আমরা সেখানে সর্বোচ্চ দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকা। সর্বোচ্চ দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকা। এরপর বলা হচ্ছে রুল অনুযায়ী স্ট্যান্ডার্ড রেট অর্থাৎ মানব ভাড়া বা প্রমিত ভাড়া, স্ট্যান্ডার্ড রেট রয়েছে কত আমাদের 80,000 টাকা। তাহলে রুল অনুযায়ী এটার মধ্যে যেটা সর্বোচ্চ সেটা আমরা পেলাম, পাশাপাশি কি করছি স্ট্যান্ডার্ড রেট বসিয়েছি। এখানকার রুল অর্থাৎ এই স্টেপের রুল বলা হচ্ছে হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার মধ্যে যেটি ন্যূনতম, সেই ন্যূনতম ভ্যালুটি আমাদেরকে দিতে হবে। তাহলে 1 লক্ষ এবং 80,000 এর মধ্যে ন্যূনতম কোনটি 80,000। তাহলে আমরা যে 80,000 পেলাম, এই 80,000 টাকা বলা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, অর্থাৎ এই যে ভ্যালুটি রয়েছে এইটি কি বলা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তাহলে আমরা রিজনেবল স্টেপ 1 এ পেলাম যেটা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত 80,000 টাকা। এরপর আসছি স্টেপ 2, স্টেপ 2 এ কি বলা হচ্ছে অ্যানুয়াল রেন্ট অর্থাৎ বার্ষিক ভাড়া কত গৃহ সম্পত্তিটি। দেখো এখানে বলা রয়েছে বার্ষিক ভাড়া হচ্ছে অ্যানুয়াল রেন্ট 96,000 টাকা, অ্যানুয়াল রেন্ট 96,000 টাকা। তাহলে আমরা অ্যানুয়াল রেন্টটা এখানে বসাতে পারি কত 96,000 টাকা। তাহলে অ্যানুয়াল রেন্ট আমাদের রয়েছে কত 96,000 টাকা। এরপর বলা রয়েছে লেস আনরিয়েলাইজড রেন্ট, যে ভাড়াটা আমাদের অনাদায়ী রয়েছে কত রয়েছে এখানে, এখানে প্রবলেমের ক্ষেত্রে বলেছে যে 8,000 টাকা যেটা অনাদায়ী রয়ে গেছে। আমরা ধরে নিচ্ছি শর্ত সাপেক্ষে, যেহেতু কিছু বলা নেই, যে অনাদায়ী ভাড়াটা যে যে শর্ত বিধি 4 আছে সেই বিধি 4 এর নিয়মগুলি মেনেছেন নির্ধারিত, তো তাহলে আমরা নিতে পারি 8,000 টাকা আনরিয়েলাইজড রেন্ট। এই 8,000 টাকা বাদ দিলে পাওয়া যাচ্ছে 88,000 টাকা। তাহলে আমরা স্টেপ 2 তে কত ভ্যালু পেলাম 88,000 টাকা। এরপর যেটা বলা হচ্ছে স্টেপ 3, অ্যামাউন্ট কম্পিউটেড ইন স্টেপ 1 এন্ড স্টেপ 2 হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ যে অ্যামাউন্টগুলো ভ্যালু মূল্যায়ন করা হলো স্টেপ 1 এবং স্টেপ 2 তে, যে ভ্যালু দুটো মূল্যায়ন হয়েছে তার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা আমাদেরকে নিতে হবে। দেখো স্টেপ 1 এ হচ্ছে তোমার 80,000 টাকা এবং স্টেপ 2 এতে হচ্ছে 88,000 টাকা। এই স্টেপ 1 এর ভ্যালু 80,000, স্টেপ 2 এর ভ্যালু 88,000। এই দুটো ভ্যালুর মধ্যে
যেটা সর্বোচ্চ, আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ হচ্ছে 88,000, তাহলে এখানে 88,000। তারপর বলা হচ্ছে লস ডিউ টু ভ্যাকেন্সি পিরিয়ড, যদি কিছু সময় ফাঁকা থাকে সেই ফাঁকা সময়ের মূল্যটা তোমায় বাদ দিতে হবে। এখানে আমাদের ফাঁকা সময় বলা হচ্ছে ভ্যাকেন্ট হচ্ছে তোমার 8,000 টাকা, এই 8,000 টাকাটা মূল্যটা এখান থেকে বাদ দিতে হবে। এই 88 থেকে 8 বাদ দিলে যেটা আসবে তাহলে 88,000 থেকে 8,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 80,000 টাকা, 80,000 টাকা। তো এটাকে বলা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ সম্পত্তির মোট বার্ষিক মূল্য। তাহলে তোমাদের এক্ষেত্রে দেখা গেল যে যদি গৃহ সম্পত্তিটি আয় নির্ধারণের সময় দেখা যায় কিছুটা সময় ফাঁকা সময় রয়েছে, কিছুটা সময় অনাদায়ী ভাড়া রয়েছে, তো তার ক্ষেত্রে মূল্যায়ন করতে গেলে আমাদের এই স্টেপগুলো মেনটেন করতে হবে। এরপর যেটা রয়েছে গ্রস অ্যানুয়াল ভ্যালুর পর যেটা আমাদের করতে হয়, যেটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম, যে গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করার পর তার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলে আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে থাকি। তো এরপর যেটা হচ্ছে তোমার নেট মিউনিসিপ্যাল ভ্যালু বা নেট অ্যানুয়াল ভ্যালু বার করতে গেলে কি করতে হয়, তো গ্রস অ্যানুয়াল ভ্যালু জিএভি তোমাদের বেরিয়েছে 80,000 লেস মিউনিসিপ্যাল ট্যাক্স তোমার এখানে রয়েছে 10,000। এই 80,000 থেকে 10,000 বাদ দিলে পাচ্ছি 70,000 টাকা। এটাকে আমরা বলে থাকি নেট অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু যেটাকে আমরা বলছি এই ভ্যালুটা, এটাকে বলছি আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই গ্রস অ্যানুয়াল ভ্যালু যেটা রয়েছে এখানে আমরা প্রুফ করেছি, এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলে যেটা আমরা পাই নেট অ্যানুয়াল ভ্যালু। আশা করি আজকের ক্লাসে তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি এই বিষয় সংক্রান্ত কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।